ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। গ্রুপের 1-এর আয় শক্তির মাত্রিক সংকেত ml² T⁻², 2 দিয়েছে একটি লব্ধ একক হলো জুল, 3 বলেছে সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয় 5.12 সেন্টিমিটার, 4 1 কেজি ভরের একটা বস্তুকে 5 মিটার/সেকেন্ড সমবেগে চালাতে যে বলের প্রয়োজন যেহেতু সমবেগে চলছে এখানে ত্বরণ হচ্ছে 0 আর F সমান ma, m হচ্ছে বস্তুর ভর, a হলো ত্বরণ। আর বস্তুটি যেহেতু সমবেগে চলছে তো সেই জন্য মানে গতিবেগ স্থির আছে, তাই কোনো ত্বরণ নেই, ত্বরণ হলো 0, তাই জন্য 0 বল হবে, 0 নিউটন। 5 দিয়েছে ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো কণার বেগ। 6 প্রদত্ত কোনটি স্থায়ী কণা নয়, মিশন, পজিট্রন, নিউট্রন, এগুলো সবই অস্থায়ী কণা। 7 ক্যালসিয়ামের একটা পরমাণু নিউট্রন সংখ্যা কত হবে জানতে চেয়েছে, 20টা হচ্ছে প্রোটন, 40 ভর সংখ্যা, তো 40 থেকে 20 বিয়োগ দিলে 20 হবে নিউট্রন সংখ্যা। 8 দিয়েছে ক্যাথোড রশ্মির উপাদান হচ্ছে ইলেকট্রন। গ্রুপ বিতে আসি, আয়তে দিয়েছে তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি, ভৌত রাশি। অথবাতে বলেছে 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার, 9.45 × 10⁻12 কিলোমিটার। 2 বলেছে কোন মূল রাশির একক SI আর CGS দুই পদ্ধতিতে অভিন্ন, সময়ের একক সেকেন্ড। 3 বলেছে সত্য বা মিথ্যা লেখো, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর প্রযুক্ত হয়, মিথ্যা। 4 দিয়েছে 500 গ্রামের 500 গ্রাম একটি বস্তুর বেগ 10 মিটার/সেকেন্ড হলে বস্তুটির ভরবেগ কত লিখবে। m ভরের একটা বস্তু v বেগে গতিশীল হলে বস্তুর ভরবেগ p সমান mv হয়। এখানে m হচ্ছে 500 গ্রাম, v হলো 10 মিটার/সেকেন্ড, মানে এটাকে সেন্টিমিটারে নিয়ে গেলাম, 10 × 100 সেন্টিমিটার/সেকেন্ড, তাহলে p সমান mv, তাহলে 500 গুণ 1000 মানে 5 × 10⁵ গ্রাম সেন্টিমিটার/সেকেন্ড। 5 দিয়েছে বেগ সময় লেখচিত্রের নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করে, ত্বরণ। অথবা দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে 15 নিউটন টান প্রয়োগ করলে দড়িতে টান হবে 15 নিউটন। 6 বলেছে কোনো পরমাণু তৃতীয় মুখ্য শক্তি স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে, 18টি। 7 দিয়েছে সূত্রটা হচ্ছে এটা, 18টি কেন, n সমান হলো 3 আর সূত্রটা হচ্ছে 2n², তাহলে 2 গুণ 3² মানে 9, তাহলে 2 গুণ 9 সমান হচ্ছে 18। 7 দিয়েছে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, Mg2+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত, দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা 12 মানে ইলেকট্রন সংখ্যা 12, দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে ইলেকট্রন সংখ্যা হবে 10টি। গ্রুপ সিতে বলেছে 3 আয়তে দিয়েছে তুলাযন্ত্র সুবেদী হওয়ার দুটি শর্ত লেখো। এই যে তুলাযন্ত্র সুবেদী হওয়ার শর্ত, 1 হচ্ছে তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ আর হালকা হওয়া প্রয়োজন, আর 2 তুলাপাত্র দুটি হালকা হওয়া প্রয়োজন। 2 দিয়েছে 75 সেন্টিমিটার কিউব ঘন সেন্টিমিটার আর কি, পারদের ভর 1.02 কেজি হলে পারদের ঘনত্ব কত। তাহলে আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, পারদের ভর হচ্ছে 1.02 কেজি, আয়তন 75 ঘন সেমি, তো এটা কেজিকে গ্রামে নিয়ে গেলাম, তাহলে ঘনত্ব 1.02 × 1000/75, তো 13.6 গ্রাম পার ঘন সেমি। 3 বলেছে বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন। এখানে যেখানে পাখি আছে লিখবে এরোপ্লেন ওড়ার সময় তার ডানা দিয়ে নিচের বায়ুতে বল প্রয়োগ করে, আচ্ছা এটা লিখবে, এই উত্তরটা দিয়ে লিখবে যে প্লেনের তরল জ্বালানি দ্রুত দহনের ফলে অতি উচ্চচাপে গ্যাস উৎপন্ন হয়, এই গ্যাস
প্লেনের পেছনে এই গ্যাস যে প্রচণ্ড বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের সৃষ্টি করে, তার প্রভাবে প্লেন তীব্র বেগে সামনের দিকে গতিশীল হয়, কিন্তু বায়ু শূন্যস্থানে কোনো প্রতিক্রিয়া বল, এই যে বায়ু শূন্যস্থানে প্লেন কোনো প্রতিক্রিয়া বল পায় না, তাই বায়ু শূন্যস্থানে প্লেন উঠতে পারে না। অথবাতে রয়েছে দ্রুতি এবং বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটা রায়মার্টিনের 57 পৃষ্ঠায় রয়েছে। এছাড়া এমনি বিভিন্ন বইতেও আছে দ্রুতি আর বেগের পার্থক্য। তো এটা আমি অভিনব থেকে দিয়ে দিচ্ছি। গতিশীল বস্তুখানা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটি দ্রুতি বলে, আর গতিশীল বস্তুকণা নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুকণাটির বেগ বলে। দ্রুতির মান আছে, অভিমুখ নেই, তাই দ্রুতি স্কেলার রাশি। বেগের মানও অভিমুখ 2 আছে, তাই বেগ ভেক্টর রাশি। 3 হচ্ছে যেহেতু অতিক্রান্ত পথের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই দ্রুতিও কখনো ঋণাত্মক হয় না। আর বেগের ক্ষেত্রে বেগের নির্দিষ্ট দিক আছে, তাই বেগ ঋণাত্মক হতে পারে। 4 সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবেই। গতিশীল বস্তুর গড় দ্রুতি 0 হতে পারে না, গতিশীল বস্তুর গড় বেগ 0 হতে পারে। 4 দিয়েছে স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণীয় গতিশীল একটি কণা 10 সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে তার এস সরণটা বার করতে হবে। প্রাথমিক বেগ u0, ত্বরণে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় t 10 সেকেন্ড। এস সমান ut প্লাস 1/2 a t স্কোয়ার থেকে আমরা পাচ্ছি 250 মিটার। 5 দিয়েছে হোস পাইপের মধ্যে দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটিকে হাতে ধরে রাখা অসুবিধাজনক হয় কেন। এটা অভিনব থেকে দিচ্ছি। এই যে হোস পাইপ দিয়ে তীব্র বেগে যখন জল বেরিয়ে আসে তখন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী হোস পাইপটি একটি তীব্র গতি নিয়ে পিছু হটতে চায় বলে ওই অবস্থায় পাইপটিকে ধরে রাখা কঠিন হয়ে পড়ে। অথবাতে বলেছে ভরী বস্তুর জাড্যের পরিমাপ ব্যাখ্যা করো। এই উত্তরটা লিখবে ভরী বস্তু জড়তা বা জাড্যের পরিমাপ কথাটি ব্যাখ্যা করো। ধরা যাক m1 আর m2 ভরে দুটি বস্তুতে একই ত্বরণ এ সৃষ্টির উদ্দেশ্যে বস্তু দুটির উপরে যথাক্রমে F1 আর F2 বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রানুযায়ী F1 সমান m1a আর F2 সমান m2a। তাহলে F1/F2 সমান m1/m2। এখানে m1 গ্রেটার দ্যান m2 হলে F1 গ্রেটার দ্যান F2 হবে। অর্থাৎ একই পরিমাণ ত্বরণ সৃষ্টি করতে হলে, অর্থাৎ গতিবেগের পরিবর্তনের হার একই ঘটাতে হলে অপেক্ষাকৃত ভারী বস্তুতে তুলনামূলকভাবে বেশি বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ অপেক্ষাকৃত ভারী বস্তুর বলের বিরুদ্ধে বাধার প্রচেষ্টা। এক কথায় জাড্য ধর্ম বেশি। 6 দিয়েছে আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও, অথবা আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন। লিখবে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা বিভিন্ন হয়। একই মৌলের এইরূপ পরমাণুগুলিকে পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক বলা হয়ে থাকে। এবার বলেছে আইসোটোপ অথবা আইসোটোপগুলির ধর্ম অভিন্ন হয় কেন। আইসোটোপের উদাহরণ দিয়ে দেবে এই যে সাধারণ হাইড্রোজেন, ভারী হাইড্রোজেন, আর প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর ট্রাইটিয়াম। আর কেন মৌলর সাধারণ আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন এটা দেবে। মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলটির যোজ্যতা অথবা যোজ্যতা কক্ষের বা বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যার ওপর। আবার যোজ্যতা নির্ভর করে পরমাণুর ইলেকট্রন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যার ওপর। যেহেতু আইসোটোপগুলির পারমাণবিক সংখ্যা একই, সেই জন্য তাদের যোজ্যতা অর্থাৎ যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা একই হয়। এই কারণেই কোনো মৌলের আইসোটোপগুলির মধ্যে ভৌত ধর্মের পার্থক্য থাকলেও রাসায়নিক ধর্ম অভিন্ন হয়।
সাথে দিয়েছে একটি ইলেকট্রন নিম্ন শক্তির কক্ষপথ থেকে উচ্চ শক্তির কক্ষপথে আর উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির পথে এলে কি ঘটে? এটা লিখবে। এক হচ্ছে বাহ্যিক শক্তি তথা তাপ, আলোক ইত্যাদি প্রয়োগ করে কোনো কক্ষপথে থাকা ইলেকট্রন ওই শক্তিকে গ্রহণ করে এবং এর ফলে এটি নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে প্রবেশ করে। এই অবস্থাকে পরমাণুর উদ্দীপ্ত অবস্থা বলে। 2 হচ্ছে নিম্ন শক্তিস্তরে ইলেকট্রনের শক্তি E1 আর উচ্চ শক্তিস্তরে ইলেকট্রনের শক্তি E2 হলে ইলেকট্রন কর্তৃক শোষিত শক্তি সমান E2 - E1 হয়। আবার উদ্দীপ্ত অবস্থায় পরমাণুর ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে শক্তি বিকিরণ করে নিম্ন শক্তিস্তরে আসে। E2 এবং E1 যথাক্রমে উচ্চতর আর নিম্নতর শক্তিস্তরে ইলেকট্রন শক্তি হলে বিকিরিত শক্তি E2 - E1। আটে দিয়েছে একটি মৌলের পরমাণুতে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা আর এম কক্ষে 3টি ইলেকট্রন আছে, তাহলে মোট ইলেকট্রন হচ্ছে 13টি। তাই আর যেহেতু মানে বাইরের কক্ষে 3টে ইলেকট্রন আছে তাই যোজ্যতা হবে 3। আর মৌলটার ভর সংখ্যা যদি 27 হয়, নিউট্রন সংখ্যা হবে 27 - 13 মানে 14। এবারে গ্রুপ ডিতে আসি। গ্রুপ ডি এর 4 এর আয়তে দিয়েছে লেখচিত্রের সাহায্যে v² + u² + 2as সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা আছে অভিনব থেকে দিচ্ছি, এটা 27 পাতায় আছে। এই যে বেগ সময় লেখচিত্র সমীকরণটি প্রতিষ্ঠা, তো এই ছবিটা আঁকবে। আর ধরা যাক একটা বস্তুকণা এ সমতরণে সরলরেখা বরাবর গতিশীল। বস্তুকণাটি প্রাথমিক বেগ u আর t অন্তিম বেগ এবং t অন্তিম বেগ v। এই t সময় বস্তুকণাটির সরণ হচ্ছে s। তাহলে কণাটির বেগ সময় লেখচিত্রটি এইরকম হবে। এখানে OA সমান CD সমান u আর DB সমান v আর OD সমান AC সমান t মানে অতিবাহিত সময়। t সময় বস্তুকণাটির অতিক্রান্ত দূরত্ব s, a, b, d ও ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল a, b, d আর o, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। বা s সমান 1/2 গুণ BD + AO গুণ OD, বা s সমান 1/2 গুণ BD + AO ইন্টু AC। এটা হলো 1 নম্বর। আবার ত্বরণ a সমান CB/AC, মানে CB মানে BD - CD/AC, তাহলে AC সমান BD - CD/A, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা ACর জায়গায় এটা লিখে দিচ্ছি, লিখে এটা পাচ্ছি যেহেতু AC সমান এটা। তাহলে বা S সমান 1/2A × B² - BD² - CD²। BD সমান আমরা এখানে ধরেছিলাম এই CD সমান u আর BD সমান হচ্ছে v, তাই হচ্ছে v² - u²। তাহলে v² - u² সমান 2as প্রমাণিত। বা v² সমান u² + 2as। 3-তে দিয়েছে আয়তন মাপনী চোঙের সাহায্যে কিভাবে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করবে। এটা অভিনবতে নেই, প্রান্তিক থেকে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে। এই যে আয়তন মাপক চোঙের সাহায্যে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করবে। তো 1 হচ্ছে একটি পরিষ্কার শুকনো আয়তন মাপক চোঙ নাও। 2 এমন একটি তরল নাও যাতে পরীক্ষাধীন বস্তুটি দ্রবীভূত হয় না, আবার ভাসে না, সি তরলটির সঙ্গে বিক্রিয়া করে না। 3 হচ্ছে চোঙের মধ্যে সাবধানে তরলটি ঢালো এবং লম্বন ভ্রম এড়িয়ে তরলের উপরিতলের পাট নাও। ধরো এই তরলের আয়তন V1 ml। এবারে মোম লাগানো সরু নাইলন সুতোয় বস্তুটিকে বেঁধে ধীরে ধীরে তরলের মধ্যে ডোবাও যেন ওর গায়ে বাতাসের বুদবুদ আটকে না থাকে। এই অবস্থায় লম্বন ভ্রম এড়িয়ে তরলের উপরিতলের পাট নাও। মনে করো এপার V2 ml। সুতরাং কঠিন বস্তুর আয়তন V2 - V1 ml। তাহলে 7 নম্বর পয়েন্ট হচ্ছে কঠিন বস্তুটি তরলের চেয়ে হালকা হলে নিমজ্জকের সাহায্য নিতে হবে। এইভাবে অসম আকৃতির বস্তুর আয়তন মাপতে হবে। অথবা বলেছে লম্বন ভ্রম কাকে বলে।
এটা অভিনব থেকে দিচ্ছে। এই যে লম্বন ত্রুটি মানে লম্বন ভুল। স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় চোখ স্কেলের পাঠ বিন্দুর সঙ্গে লম্বভাবে না থেকে হেলানো অবস্থায় থাকলে পাঠে যে ত্রুটি আসে তাকে লম্বন ত্রুটি বা লম্বন ভুল বলা হয়। আর বলেছে এই ত্রুটি কিভাবে এড়ানো যায়, চোখকে স্কেলের পাঠবিন্দুর সাথে লম্বভাবে রাখতে হবে। 3-তে দিয়েছে হাইড্রোজেনের আইসোটোপগুলির গঠন বর্ণনা করো। এই যে হাইড্রোজেনের আইসোটোপ সমূহ সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, ভর সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 0, প্রকৃতিতে শতকরা পরিমাণ 99.9844। এটা হচ্ছে ভারী হাইড্রোজেন বা ডয়টেরিয়াম, ভর সংখ্যা 2, প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 1, প্রকৃতিতে শতকরা পরিমাণ 0.0156। আর ট্রাইটিয়াম, ভর সংখ্যা 3, প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 2, প্রকৃতিতে শতকরা পরিমাণ নগণ্য। অথবাতে বলেছে আয়ন বলতে কি বোঝো, আয়ন কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার আয়নের উদাহরণ সহ সংজ্ঞা দাও। লিখবে পরমাণু তার সর্ববহিস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জন বা গ্রহণ করার ফলে তড়িৎগ্রস্ত হলে তাকে আয়ন বলে, যেমন Na+, Cl- ইত্যাদি। সোডিয়াম আয়ন, ক্লোরিন আয়ন আর কি। আয়ন হচ্ছে 2 প্রকার, ক্যাটায়ন আর অ্যানায়ন। ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে ক্যাটায়ন বলা হয়, Na+ বা H+, Ca2+, এগুলো। আর অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে অ্যানায়ন নামে পরিচিত, Cl- O2-।